অ্যানসিয়েন্ট গ্রিক ফিলোসফার প্লেটো একটা আদর্শ সমাজের স্বপ্ন দেখেছিল। সে একটা আদর্শ সমাজের কথা বলে, একটা আইডিয়াল সিটি, যেটাকে গ্রিকে বলা হতো ক্যালিপোলিস, অর্থাৎ আদর্শ শহর বা আদর্শ সমাজ। এমন একটা সমাজ যেখানে কোনো রকম ক্রাইম নেই, রেপ, মার্ডার বা মানুষের মধ্যে হিংসা, খুনোখুনি বা অন্য কোনো রকমের অরাজকতা বা উঁচু নিচু প্রভেদ, ধনী দরিদ্র, এই সব কিছু নেই। এমন একটা সমাজ যেখানে মানুষের দুঃখ কষ্ট যন্ত্রণা অনেক কম বা অলমোস্ট নেই। সেই যে পার্টিকুলার সমাজ, সেই যে আইডিয়াল সিটির কথা প্লেটো ইম্যাজিন করেছিল, সেটা সম্পর্কে প্লেটো তার ফিলোসফিক্যাল রাইটিংগুলোর মধ্যে লিখে যান। এবং সবথেকে বেশিভাবে সেই বিষয় সম্পর্কে যে বইতে লেখেন সেটার নাম হচ্ছে দ্য রিপাবলিক। এই বইটার মধ্যে এটা হচ্ছে ডেসমন্ড লি বলে একজন রাইটারের ইংলিশ ট্রান্সলেশন, প্লেটোর সেই গ্রিক ল্যাঙ্গুয়েজের লেখা যে দ্য রিপাবলিক বইটা, সেই বইয়ের ইংলিশ ট্রান্সলেশন। ডেসমন্ড লি হচ্ছে একজন প্রফেসর, তিনি গ্রিক ফিলোসফির উপরে স্কলার একজন, তিনি প্রফেসর, তিনি হচ্ছে পেঙ্গুইন ক্লাসিকের মধ্যে, পেঙ্গুইন ক্লাসিক পাবলিকেশন থেকে এই বইটা পাবলিশ করেছেন ইংলিশ ট্রান্সলেশন করে। নাও আজকে আমরা আলোচনা করব এই ভিডিওতে এই পার্টিকুলার বইটা, যে দ্য রিপাবলিক বইটা, যেখানে প্লেটো একটা আদর্শ সমাজের কথা বলেছেন, সেই বইতে ঠিক কি কি বিষয় প্লেটো আলোচনা করেছেন বা সেটা কিভাবে পসিবল, তার ফিলোসফিক্যাল অ্যাসপেক্টগুলো কি কি। এবং প্লেটো যখন এই আদর্শ সমাজের কথা আলোচনা করছেন, সেখানে প্লেটো সেটা সম্পর্কে আলোচনা করতে করতে প্লেটো বিভিন্ন ডাইভার্স সাবজেক্ট ম্যাটার সম্পর্কে ডিসকাস করছে। সাইকোলজি, মেটাফিজিক্স, ম্যাথামেটিক্স, সোশ্যাল ভ্যালু থেকে শুরু করে পলিটিক্যাল যে থিওরিজ থেকে শুরু করে ইকোনমিক থিওরিজ থেকে শুরু করে এই স্পিরিচুয়ালিটি থেকে শুরু করে পোয়েট্রি, বিভিন্ন ডাইভার্স ফিল্ডের মধ্যে প্লেটো যাচ্ছে এবং সেগুলোকে এক্সপ্লেন করছে, যাতে করে সেই আইডিয়াল সিটি কি সেটাকে যেন প্লেটো ভালো করে এক্সপ্লেন করতে পারে। এই বইটা স্টার্ট হয় দুটো প্রধান প্রশ্ন দিয়ে, এবং সেই দুটো প্রশ্নকে উত্তর দিতে দিতে প্লেটো বাকি সমস্ত সাবজেক্টের মধ্যে চলাফেরা করতে শুরু করে। ফার্স্ট প্রশ্ন হচ্ছে এটাই যে হোয়াট কাইন্ড অফ সোসাইটি অর হোয়াট কাইন্ড অফ সিটি ইজ দ্য বেস্ট কাইন্ড অফ সিটি, হোয়াট কাইন্ড অফ সোসাইটি ইজ দ্য বেস্ট কাইন্ড অফ সোসাইটি, কোন ধরনের সমাজ সব থেকে আদর্শ সমাজ। এবং দ্বিতীয় প্রশ্ন, হোয়াট কাইন্ড অফ লাইফ ইজ দ্য বেস্ট কাইন্ড অফ লাইফ, অর্থাৎ সেই আদর্শ সমাজের মধ্যে সব থেকে বেস্ট লাইফ যদি আমরা কাটাতে চাই, তাহলে কোন জীবনটা একজন মানুষ হিসেবে আমাদের পক্ষে সব থেকে আদর্শ জীবন হবে, সব থেকে শ্রেষ্ঠ জীবন হবে। এই দুটো প্রশ্নের উত্তর তিনি দেওয়ার চেষ্টা করেন, এবং এই দুটো প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি তিনটে প্রধান বিষয় নিয়ে আলোচনা করেন। এক, দ্য নেচার অফ রিয়েলিটি, অর্থাৎ বাস্তবের প্রকৃতিটা কি, মানে প্রকৃত বাস্তব বলতে কি বোঝায়। দুই, ক্যালিপোলিস বা আইডিয়াল সিটি, আদর্শ সমাজ বা আদর্শ সিটি কি, যেটা আমাদের প্রথম প্রশ্ন দুটো প্রশ্নের মধ্যে। এবং থার্ড হচ্ছে কি জাস্টিস, হোয়াট ইজ জাস্টিস, ট্রু জাস্টিস বলতে কি বোঝায়। আজকের ভিডিওতে আমরা সেই প্লেটোর সেই লেখা বই অর্থাৎ দ্য রিপাবলিক, যেটাকে বলা হয় দ্য কর্নার স্টোন অফ ওয়েস্টার্ন ফিলোসফি, যদি আমরা ওয়েস্টার্ন ফিলোসফির পুরো হিস্ট্রিটা ট্র্যাক করতে থাকি, যেমন হেইডেগারের আগে যদি আমরা দেখি ফর এক্সাম্পল জন পল সার্ট্রে থেকে দেখি, বা তার আগে যদি আমরা দেখি ফর এক্সাম্পল ফ্রয়েড বা কার্ল মার্কস, তার আগে হেগেলের আগে ডেভিড হিউম, বা ফর এক্সাম্পল রেনে দেকার্ট, তার আগে অ্যারিস্টটল, তাহলে তারও আগে যদি আমরা যাই প্লেটোর লেখা দ্য রিপাবলিক হচ্ছে কি প্রধান ওয়েস্টার্ন ফিলোসফির একদম একটা ফাউন্ডেশনাল রাইটিং। এবং বলা হয়ে থাকে যে পরবর্তীকালে যত ফিলোসফার এসছে তারা আর কিছুই নয়, প্লেটোর লেখারকে কিছু ফুটনোটস অ্যাড করে গেছে, মানে প্লেটো যা কিছু বলে গেছে সেখানে আর একটু কিছু জিনিস যোগ করেছে, বা সেটাকে একটু এক্সপ্যান্ড করেছে, বা সেটাকে একটু বাড়িয়েছে, তাকে একটা রেসপন্স করেছে, এরকম। তারা নতুন করে একদম ফান্ডামেন্টাল লেভেলে আর কিছুই করতে পারেনি, অলমোস্ট এমনটাই বলা যেতে পারে। ওই জন্য এটাকে বলা হয়ে থাকে কি দ্য কর্নার স্টোন অফ ওয়েস্টার্ন ফিলোসফি। প্লেটো অনেকগুলো ডায়লগ লিখে গেছে, প্রায় 20খানা ডায়লগ বা তারও বেশি ডায়লগ প্লেটো লিখে গেছে, মানে এখনো পর্যন্ত সার্ভাইভ করে 20টা ডায়লগ অলমোস্ট। তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে দ্য রিপাবলিকটা। এবং এটা ছাড়াও আরও অনেক বই আছে, যেমন ক্রিটো, বা ফর এক্সাম্পল ফিয়াডো, বা মেনো, পাইথাগোরাস। তার মধ্যে ফিয়াডো বইটাতে প্লেটো যা কিছু আলোচনা করেছে সেটা আমরা অলরেডি আমাদের এই ইউটিউব চ্যানেলে তার একটা ভিডিও আমরা আপলোড করেছি, তো ডেসক্রিপশানে প্রথম ভিডিওতে আমি তার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে সেই ভিডিওটা কি দেখতে পারো, ঠিক আছে। তার দুটো পার্ট আছে, সেখানে সোল নিয়ে সক্রেটস এবং প্লেটো কি আলোচনা করেছে সেটা আলোচনা করা হয়েছে। এবং আরও একটা ভিডিও যেটা হচ্ছে ফর এক্সাম্পল ইউথোপ্রো, যেখানে ঈশ্বর এবং জাস্টিস এই দুটোর মধ্যে সম্পর্ক কি সেটা নিয়ে একটা ভিডিও, যেটা ইউথোপ্রো ডায়ালগে ছিল, সেটাও আমাদের চ্যানেলে একটা ভিডিও আপলোড করা হয়েছে, এবং ইউথোপ্রো ডায়ালগটা পুরো ডিটেলে ডিসকাস করা হয়েছে।
তারও ভিডিওটার আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেকেন্ড ভিডিওটাতে তোমরা গিয়ে চেক আউট করতে পারো। এবারে আমরা আসি আমাদের এই ভিডিওর প্রধান বিষয়। প্লেটো বলছে যে যদি আমাদেরকে কোনো একটা আদর্শ সমাজের কথা ভাবতে হয় এবং তাহলে আমরা ছোট থেকে বড়তে যাব না, বরঞ্চ বড় থেকে ছোটতে আসব। মানে একটা মানুষের আদর্শ জীবন কি হতে পারে, এই প্রশ্নটা হচ্ছে কি একটা সমাজের মধ্যে একজন মানুষ সম্পর্কে আমরা আলোচনা করছি, একটা পার্টিকুলার জিনিস, একটা ক্ষুদ্র বা একটা সুনির্দিষ্ট জিনিস সম্পর্কে, সেটার উত্তর দেওয়া অনেকটা বেশি কঠিন। সেই জন্য আমরা কি করব, প্রথমে ভাববো একটা আদর্শ সমাজ কেমন হতে পারে, তার রূপ বা তার গঠনটা কেমন হতে পারে, তারপর একটু একটু করে ভাঙতে ভাঙতে একজন মানুষের জীবনটা তাহলে কেমন হবে সেই প্রশ্নটাতে আসবো। তাহলে আমরা দুটো প্রশ্নেরই উত্তর দিতে পারবো। আমরা হচ্ছে একটা বড় জায়গা থেকে শুরু করবো, একটা ইউনিভার্সাল পয়েন্ট থেকে, তারপর ধীরে ধীরে আমরা একটা সিঙ্গুলার পয়েন্টে এসে দাঁড়াবো। ওকে, তো সেই জন্য প্লেটো বলছে যে একটা সমাজকে যদি আমাদের মানে তার গঠনটা যদি ভাবতে হয় একটা আদর্শ সমাজে, সেখানে প্লেটো পুরো সমাজটাকে তিনটে ভাগে ডিভাইডেড করছে। সবার প্রথমে একটা হচ্ছে কি যাদেরকে বলা হচ্ছে ফিলোসফার কিং, দ্বিতীয় যাদেরকে বলা হচ্ছে অক্সুলারিস, এবং থার্ড যাদেরকে বলা হচ্ছে প্রডিউসার্স। এটার মানে কি, সবার উপরে যারা থাকবে তারা হচ্ছে ফিলোসফার কিং। ফিলোসফার কিং মানে কীরকম, যাদের হচ্ছে ফিলোসফিক্যাল নলেজ আছে, যারা হচ্ছে বাস্তবের রূপটা জানে, যারা ডায়ালেকটিক্স জানে। এই বিষয়গুলো কি সেটা আমরা একটু পরে আসছি এবং ডিটেলসে আরও ভালো করে বুঝবো। ঠিক আছে, তারা হচ্ছে ফিলোসফার কিং, যারা প্রকৃত অর্থে রাজা, মন্ত্রী বা হচ্ছে এখন যাদেরকে আমরা প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী বলি, যারা মানে গভর্নেন্সটাকে যারা শাসন করে, তারা হচ্ছে বলতে গেলে ফিলোসফার কিং। এবার প্লেটোর কাছে ফিলোসফার কিং মানে হচ্ছে কোনো নর্মাল মন্ত্রী বা হচ্ছে ফর এক্সাম্পল কোনো একজন রাজা বা যে রাজ্য শাসন করছে সেরকম নয়। ফিলোসফার কিং কে হবে তার একটা নির্দিষ্ট ডেফিনেশন আছে, এবং সে কিভাবে ফিলোসফার কিং হয়ে উঠবে তার সম্পর্কেও, তার এডুকেশন প্রসেস কি হবে সেটাও প্লেটো বলেছে। সেই বিষয়গুলো আমরা ডিটেলসে একটু পরে আসছি। ফিলোসফার কিং হচ্ছে পুরো সমাজে সবার উপরে আছে, যারা সমাজটাকে শাসন করবে, যারা রুলার্স, যারা হচ্ছে। দ্বিতীয় হচ্ছে কি অক্সুলারিস। অক্সুলারিস মানে কি, যারা এই ফিলোসফার কিংদেরকে সাহায্য করবে, হেল্প করবে, যারা হচ্ছে বিভিন্ন অফিসিয়াল ডকুমেন্টস বা হচ্ছে বিভিন্ন রকমের, এখন যেমন সমাজে আমরা ডক্টরস, ইঞ্জিনিয়ার্স, লয়ার্স, আরও বিভিন্ন প্রফেশনসকে দেখি, যারা সমাজের বিভিন্ন ইনস্টিটিউটগুলোকে সংরক্ষণ করে এবং সেগুলোর মধ্যে দিয়ে তারা ফাংশনিং করে, তারা বিভিন্ন কাজকর্ম করতে থাকে, তারা হচ্ছে কি অক্সুলারিস। অক্সুলারিসের মধ্যে বিশেষ করে মিলিটারি সেগমেন্টটাও আসে, যে মিলিটারি অ্যাটাক কোথায় করা হবে, মিলিটারিটিকে কতটা ইমপ্রুভ করা হবে, আমাদের দেশ কীভাবে সুরক্ষিত থাকবে, ইত্যাদি ইত্যাদি। সেই সমস্ত কাজগুলো কারা করবে, অক্সুলারিস। এবং তাদেরকে ইনস্ট্রাকশন কে দেবে, সিদ্ধান্ত কে নেবে, ফিলোসফার কিংরা। রুলস মানে রুল কে করবে, ফিলোসফার কিংরা। এবং এই ফিলোসফার কিং আর অক্সুলারিসের নিচে যারা আছে তারা হচ্ছে প্রডিউসার্স। প্রডিউসার মানে কি, যারা সমাজে কোনো কিছু প্রডিউস করে, যেমন যারা আর্টিস্ট, যারা হচ্ছে কোনো সিনেমার ডিরেক্টর হতে পারে, যারা শিপ বিল্ডিং করছে, একটা জাহাজ তৈরি করছে, যারা হচ্ছে ফর এক্সাম্পল বই তৈরি করছে, বা যারা হচ্ছে খাট, ফার্নিচার তৈরি করছে, ইলেকট্রিসিটি তৈরি করছে, যারা নর্মাল বিজনেস করছে, এখান থেকে ওখানে জিনিসপত্র ট্রানজ্যাকশন করছে, ঠিক আছে, তারা হচ্ছে প্রডিউসার, যারা কমন অর্ডিনারি সাধারণ পিপল। এই তিনটে ক্লাসে প্লেটো পুরো সোসাইটিটাকে ডিভাইডেড করছে। এবং প্লেটো এটা বলছে নলেজ আর পাওয়ার, এই দুটো জিনিসের মধ্যে একটা টেনশন কাজ করে সবসময়। ওকে, যেটা প্লেটোর বইয়ের একদম শুরুর থেকে একদম একদম পুরো স্টার্টিং পয়েন্ট থেকে পুরো বইটার মধ্যে প্লেটো এই জিনিসটা বারবার করে সিম্বলিক ওয়েতে রিফ্লেক্ট করতে থাকে। অর্থাৎ মানে নলেজ উইদাউট পাওয়ার, সেই জিনিসটা অনেক বেশি একটা মানে একটা কাইন্ড অফ ডিভোর্সের মতো। পাওয়ার আর নলেজ যদি ডিভোর্স হয়ে যায় তাহলে সোসাইটি ভালো করে ফাংশন করতে পারবে না। আর যার কাছে পাওয়ার আছে, যার কাছে ক্ষমতা আছে, তার কাছে যদি নলেজ না থাকে তাহলে সোসাইটি ভালো করে ফাংশন করতে পারবে না। কিন্তু নলেজ আর পাওয়ার দুটো উল্টো জিনিস, দুটো আলাদা আলাদাভাবে চলতে থাকে, যার ফলে দুটো জিনিস একসঙ্গে আসে না। সেই জন্য প্লেটো বলছে যে আইদার যারা ফিলোসফার তাদেরকে কিং হতে হবে, রাজা হতে হবে, তাদেরকে মানে ক্ষমতার অধিকারী হতে হবে, অথবা যারা রাজা বা যারা হচ্ছে কিং, যারা ক্ষমতার অধিকারী, যারা রাজ্য শাসন করে, তাদেরকে ফিলোসফার হতে হবে। যদি এমনটা না হয় তাহলে এই ফিলোসফার কিং বলতে যাদেরকে বোঝানো হচ্ছে সেই ক্লাসটা বা সেই গ্রুপ অফ পিপলটা সমাজে তৈরি হবে না, এবং একমাত্র তারাই এবং শুধুমাত্র তারাই সমাজটাকে সুনির্দিষ্টভাবে পরিচালনা করতে পারে এবং সঠিক ডিরেকশন দিতে পারে। কিন্তু আমাদের সমাজে আমরা কি দেখি, মানে আজকের পৃথিবীতে যদি আমরা দেখি, যারা ক্রিমিনাল, যারা মার্ডারার, যাদের নামে 14টা 20টা করে রেপ কেস আছে, মার্ডার কেস আছে, তারা হচ্ছে পলিটিশিয়ান, তারা হচ্ছে রাজ্য শাসন করছে, ইত্যাদি ইত্যাদি। তো মানে
মানে হিউজ ডিফারেন্স আর কি। ওকে, তো সেই বিষয়ে আমরা এখন যাব না, আমরা মেন টপিকের মধ্যে আসি। তো কারণ প্লেটো এটা অনেক আগে থেকেই বুঝেছিল, শুধুমাত্র ক্ষমতা থাকলে, তাদের কাছে যদি জ্ঞান না থাকে তাহলে তারা রাজ্য শাসন করতে পারবে না, আর যাদের কাছে জ্ঞান আছে তাদের হাতে যদি আমরা ক্ষমতাটা না দিই তাহলে আমরা তাদের প্রতি অবিচার করছি, শুধু তাই নয় আমাদের প্রতিও অবিচার করছি। এবং প্লেটো আরও একটা জিনিস সুনির্দিষ্টভাবে বলে, যারা প্রকৃত অর্থে ট্রু ফিলোসফার, যারা প্রকৃত অর্থে একদম জ্ঞানী, এবং ট্রু ফিলোসফার মানে কি, কারা ফিলোসফার কিং হতে পারে সেটা একটু বাদে আমি আলোচনা করব, তারা কখনোই পাওয়ার এই জিনিসটাকে পেতে চাইবে না। কেন? কারণ তাদের এটা ইচ্ছা নেই যে অন্যদের উপর সে ডোমিনেট করবে বা রাজ্য শাসন করবে, দেশ শাসন করবে, তাদের এরকম কোনো ডিজায়ার তাদের মধ্যে তৈরি হবে না, যারা প্রকৃত তাদের ফিলোসফিক নলেজ থাকবে তাদের। কিন্তু তারা অন্যদের প্রতি দয়া দেখানোর জন্য বা করুণা দেখানোর জন্য বা অন্যদেরকে সাহায্য করার জন্য তারা অ্যাকচুয়ালি ক্ষমতার অধিকারী হওয়ার চেষ্টা করবে, এমনটাও করবে না। একটাই কারণ আছে, তারা মানে ক্ষমতার পেছনে যেতে পারে বা ক্ষমতাটাকে তারা ব্যবহার করতে পারে, সেটা হচ্ছে কি তার থেকে কম শিক্ষিত ফিলোসফার কিং, সে তো সব থেকে আলটিমেট রিয়েলিটি কি সে জানে, সে মানে থিওরি অফ ফর্মস কি জানে, ডায়ালেকটিক্স কি সে জানে। যখন সেই নলেজগুলো হয়ে পেয়েছে তখনই সে ফিলোসফার কিং হতে পেরেছে। তার থেকে কম শিক্ষিত, তার থেকে কম নলেজেবল কোনো মানুষ, তার কাছে পাওয়ার আছে, সে সিদ্ধান্ত নিচ্ছে এবং তার সিদ্ধান্তের নিচে তাকে বেঁচে থাকতে হচ্ছে ফিলোসফার কিংকে। এই যে যন্ত্রণাটা, এই যে ভয়টা, সেইটার কারণেই ফিলোসফার কিং বাধ্য হয়ে, মানে একরকমভাবে বলতে গেলে ফোর্স হয়ে, সে ক্ষমতার জন্য লড়াই করবে এবং সে কোনো একদিন ওই সমাজের মধ্যে থেকে উঠে আসবে, এসে মানে সমাজটাকে মানে শাসন করার চেষ্টা করবে, সমাজকে ভালো কোনো কিছু দেওয়ার চেষ্টা করবে। সে ক্ষমতার জন্য যাওয়ার চেষ্টা করবে না সেখানে, তাকে ডোমিনেট হতে হচ্ছে তার থেকে কম শিক্ষিত কোনো মানুষের দ্বারা। সেই জন্য সেখান থেকে, সেটা হচ্ছে নলেজের প্রতি একটা অপমান, নলেজকে একটা একরকমভাবে সাপ্রেস করা, সেই কারণে সে হচ্ছে উঠে আসবে অ্যাজ এ ফিলোসফার কিং, নাকি অন্যদেরকে সাহায্য করার জন্য বা দয়া বা করুণার জন্য, নাকি ক্ষমতার জন্য। ওকে, এটা হচ্ছে প্লেটনিক একটা খুব ফান্ডামেন্টাল একটা প্রপোজিশন। বলছে ফিলোসফির নলেজটাই হচ্ছে এরকম, ফিলোসফি জিনিসটাই বাই নেচার যখন আমরা অ্যাচিভ করে ফেলবো তখন আমাদের মধ্যে এই ধরনের থটসই মানে অকার করবে। এবারে আমরা আসি এই ফিলোসফার কিং কারা হবে, ফিলোসফার কিং কারা থাকবে, হচ্ছে রুলার, কে শাসন করবে এই দেশটাকে। ফিলোসফার কিং কেউ কিভাবে হতে পারে, তার জন্য প্লেটো একটা টোটাল একটা স্ক্রিপ্ট দিয়ে দিয়েছে তার বইয়ের মধ্যে। সে বলছে যে ছোটবেলায়, চাইল্ডহুডে, মানে তার প্রথম যে এডুকেশনটা হবে সেটা হচ্ছে হবে মিউজিক আর ফিজিক্যাল ট্রেনিং, এই দুটো জিনিসের এডুকেশন হবে, মিউজিক আর ফিজিক্যাল ট্রেনিং। সেকেন্ড পোর্শনে তার এডুকেশন হবে হচ্ছে মিলিটারি ট্রেনিং, ম্যাথামেটিক্স আর হচ্ছে লজিক ম্যাথামেটিক্স, এগুলোর উপরে তার এডুকেশন হবে। এবং থার্ড পোর্শনে লাইফে গিয়েছে হচ্ছে ডায়ালেকটিক্স, থিওরি অফ ফর্মস আর আলটিমেট রিয়েলিটি, সেগুলো সম্পর্কে সে নলেজ গ্যাদার করবে। অর্থাৎ প্রথমে হচ্ছে কি ফিজিক্যাল ট্রেনিং আর মিউজিক, তারপর হচ্ছে ম্যাথামেটিক্স, রিজন, লজিক, এবং সবার শেষে হচ্ছে কি অ্যাকচুয়াল ফিলোসফি, মানে ডায়ালেকটিক্স, থিওরি অফ ফর্ম, সেগুলো সে জানবে। যখন এই তিনটে জিনিসে সে নলেজ গ্যাদার করে ফেলবে তারপরে গিয়ে সে হতে পারবে কি ফিলোসফার কিং। এবার এই ডায়ালেকটিক্স মানে কি সেটা আমরা অন্য একটা ভিডিওতে আলোচনা করেছি। ডায়ালেকটিক্স মানে কি হয়, ডায়ালেকটিক্স মানে হচ্ছে মানে চিন্তা করার একটা বিশেষ পদ্ধতি, ঠিক আছে। হেগেলিয়ান ডায়ালেকটিক্স, প্লেটনিক ডায়ালেকটিক্স কি হয় সেটা আমরা অন্য ভিডিওতে আলোচনা করেছি, তারও আমি ডেসক্রিপশানে 3 নম্বর ভিডিওতে তার লিঙ্ক দিয়ে দেবো। আর থিওরি অফ ফর্মস, যেটা প্লেটোর ফান্ডামেন্টাল থিওরি, সেটা সম্পর্কে আমরা অন্য ভিডিওতে আলোচনা করেছি, তাও আমি এখানে ছোট্ট করে বলে দিচ্ছি। থিওরি অফ ফর্মস মানে হচ্ছে কি, যে প্রকৃত ফিলোসফার হবে সে এই থিওরি অফ ফর্মসটাকে গ্র্যাপস করে নেবে, সে সেটাকে বুঝতে পারবে, সে সেই বাস্তবটাকে দেখে ফেলতে পারবে, তারপরে সে হচ্ছে অ্যাকচুয়াল ফিলোসফার হবে এবং তখনই সে ফিলোসফার কিং হতে পারবে, হওয়ার জন্য সে মানে যোগ্য হয়ে উঠল। থিওরি অফ ফর্মস হচ্ছে এরকম একটা জিনিস, আমরা যা কিছু আমাদের চারপাশে দেখছি সেই সব কিছু হচ্ছে প্রকৃত বাস্তব নয়, প্রকৃত ট্রুথ নয়। যেমন ফর এক্সাম্পল একটা সার্কেল যদি আমরা ভাবি, বা একটা স্ট্রেট লাইন, আমরা বাস্তবে কোথাও কিন্তু কোনো স্ট্রেট লাইন দেখি না। ধরা যাক আমরা একটা সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছি, তাহলে অনেক দূরে দেখতে পাচ্ছি জল আর আকাশ মিশে গেছে একটা দিগন্ত রেখার মতো, কিন্তু সেই রেখাটাও একদম একটা পারফেক্ট স্ট্রেট লাইন নয়, একদম 100% পারফেক্ট অথেন্টিক স্ট্রেট লাইন নয়। বা যখন ফুল মুন হয়, আকাশে যখন পূর্ণিমার চাঁদ থাকে, একটা সার্কেল দেখতে পাই, কিন্তু সেটা 100% অ্যাকুরেট একদম অথেন্টিক সার্কেল নয়। তাহলে আমাদের মাথায় একটা ডেফিনেশন, একটা সংজ্ঞা কি করে এলো, একটা সার্কেল কি হবে বা একটা স্ট্রেট লাইন কি হবে। এই যে সংজ্ঞাটা আমাদের মাথায় এলো কারণ আমরা জন্মের আগে থেকে এমন একটা জগতে থাকতাম, সেই জগতে
একটা অন্য জগৎ, যেটা হচ্ছে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড, মানে যত গ্যালাক্সিস আছে, যত হচ্ছে প্ল্যানেটস, স্টার্স, পুরো বাস্তব যেটা আছে, তার বাইরে একটা অন্য একটা স্পিরিচুয়াল রিয়েলিটি বলতে পারি, বা একটা মেটাফিজিক্যাল রিয়েলিটি, সেখানে আমরা থাকতাম। এবং সেখানে এই স্ট্রেট লাইন, এই সার্কেল, মানে ট্রু ফর্মস, ট্রু আইডিয়া সেখানে এক্সিস্ট করতো, এবং সেখানে একটাই ফর্মস এক্সিস্ট করতো, মানে প্রত্যেকটা জিনিসের একটাই ট্রু ফর্মস এক্সিস্ট করতো। এগুলোকে বলা হচ্ছে কি এক একটা আইডিয়া, একটা আইডিয়া, সার্কেল হচ্ছে একটা আইডিয়া। তারপর আমরা এই পৃথিবীতে এসেছি, এই পৃথিবীর বাস্তবের মধ্যে আমরা সেই আইডিয়াটা বা সেই যে ফর্মটা, তার পারফেক্ট রূপটা দেখতে পাচ্ছি না, তার একটা শ্যাডো দেখতে পাচ্ছি। একদম 100% অথেন্টিক একটা সার্কেল দেখতে পাচ্ছি না, বাট ওই 95% অথেন্টিক বা 98% অথেন্টিক সার্কেল দেখতে পাচ্ছি। দেখে আমাদের মনে পড়ে যাচ্ছে সেই আইডিয়ার কথা, কারণ আমরা আগে সেই জগতে থাকতাম। সেটা হচ্ছে ফর্মস, দ্য ওয়ার্ল্ড অফ ফর্মস। সেই ওয়ার্ল্ডে ট্রু গুডনেস, ট্রু বিউটি, ট্রু মানে ট্রুথ বা ট্রু নলেজ, ট্রু এসেন্স, সব কিছু সেই ওয়ার্ল্ডে এক্সিস্ট করে, একটা ট্রুথ ফর্মে এক্সিস্ট করে। আমরা যখন বলি যে একজন মানুষ ভালো কাজ করেছে, বা ওই একজন মানুষ ভালো কাজ করেছে, বা আর একটা মানুষ ভালো কাজ করেছে, এই সমস্ত ভালো কাজের মধ্যে একটা আইডিয়া আছে, একটা গুড, একটা অ্যাবসলিউট গুড বলতে কি বোঝায়, সেটা হচ্ছে মেটাফিজিক্যাল রিয়েলিটিতে একটা আইডিয়া অফ গুড এক্সিস্ট করে, একটা ট্রু গুডনেস এক্সিস্ট করে, একটা ভালো জিনিস, একটাই জিনিস, সেটা একটা আইডিয়া আকারে, একটা ফর্ম আকারে, যেটা বাস্তবে যখন কেউ করে তার একটা অংশ, তার তার ক্লোজ, মানে তার কাছাকাছি সে যায়, কিন্তু সেই জিনিসটা নয়। মানে একজন পেইন্টার যদি একটা গাছের ছবি দেখে, যদি একটা গাছের ছবি আঁকে, গাছ দেখে, তাহলে সেটা কি হলো, এই ছবি হলো, এটা এটা প্রকৃত গাছ নয়। সেই ছবিটা খুব পারফেক্ট হতে পারে, একদম অলমোস্ট সেই গাছের মতো হতে পারে, কিন্তু সেই গাছটা নয়। ঠিক তেমনই ট্রু গুডনেস বা ট্রু যে ট্রুথ, সেটা হচ্ছে সেই থিওরি অফ ফর্মস, সেই ফর্মের মধ্যে সেই আইডিয়াল ওয়ার্ল্ডে এক্সিস্ট করে। আর এই ওয়ার্ল্ডে তার একটা শ্যাডো, তার একটা ছায়া আমরা দেখতে পাই, আর সেগুলো দেখে আমাদের মনে পড়ে যায় সেই সার্কেলের কথা, পারফেক্ট গুড, একটা পারফেক্ট ট্রুথ, একটা পারফেক্ট সার্কেল, একটা পারফেক্ট স্ট্রেট লাইনের কথা। এবং এই জিনিসটা যে বুঝতে পারে, ওই যে জিনিসগুলো, ওইগুলোকেই বলা হচ্ছে কি থিওরি অফ, এটাকেই বলা হচ্ছে কি থিওরি অফ ফর্মস, বা মানে আইডিয়া অফ ফর্মস। সেই ফর্মসগুলোর একটা আইডিয়া পাওয়া, সেগুলো জানতে পারা, সেটাকে গ্র্যাপস করতে পারা, তার অ্যাকচুয়াল মানেটা কি সেটা বুঝতে পারা। যে এটা জানে এবং যে ডায়ালেকটিক্স কি জানে, অর্থাৎ রিজনিং, মানে কি করে যুক্তি দিতে হয়, যুক্তির মাধ্যমে র্যাশনাল হয়ে আমাদের শরীরের যে যৌন চাহিদা, খিদে বা শরীরের যে অলসতা, সেটা থেকে সরে এসে সবসময় যুক্তির দ্বারা চলা, আমাদের যে পাশবিক ইনস্টিংক্টগুলো আছে তার থেকে সরে এসে সবসময় রিজনিংয়ের মাধ্যমে চলা, সেটা চলতে চলতে আমরা সেই ফর্মসগুলোকে আবিষ্কার করতে পারবো, যেটা হচ্ছে ডায়ালেকটিক্সের মাধ্যমে আমরা পৌঁছাতে পারবো, সেই ডায়ালেকটিক্যাল রিজনিংয়ের মাধ্যমে। তো যে ডায়ালেকটিক্স জানে, যে থিওরি অফ ফর্মস জানে, সেই হচ্ছে কি একজন ট্রু ফিলোসফার। ওকে, এবং সেই হতে পারে কি রুলার, সেই হচ্ছে সমাজ থেকে শাসন করবে। এবারে আমরা আসি সেই ট্রু ফিলোসফারের যে 3টে ফিলোসফিক এডুকেশন হবে, সেটা তাদের লাইফ টাইমে কিভাবে চলবে। এখানে প্লেটো বলছে যে একদম ছোটবেলায় সে যখন চাইল্ডহুডে থাকবে, তখন তাকে শেখানো হবে জিমন্যাস্টিক, বিভিন্ন রকমের ফিজিক্যালি কসরত করা, শারীরিক ব্যায়াম করা, ঠিক আছে, মানে শরীর চর্চা করা ইত্যাদি। এবং তার সাথে শেখানো হবে কি মোরালিটি বা হচ্ছে নীতিগত শিক্ষা এবং মিউজিক, এগুলো। তারপর যখন তার 18 থেকে 20 বছর বয়স হবে, তখন তাকে মিলিটারি ট্রেনিং দেওয়া হবে, মানে একটা হার্ড ফিজিক্যাল ট্রেনিং, মিলিটারিটা যেমন ট্রেনিং পায় ঠিক সেরকম ট্রেনিং। তারপর 20 থেকে 30 বছরে সে ম্যাথামেটিক্স আর সায়েন্স সম্পর্কে জানবে, সায়েন্টিফিক লজিক, ম্যাথামেটিক্স সম্পর্কে জানবে। তারপর 30 থেকে 35 বছর বয়সে সে ফিলোসফি এবং ডায়ালেকটিক্স সম্পর্কে জানবে। এবং 35 থেকে 50 বছর বয়স পর্যন্ত সে একদম গভর্নেন্সের কাজ করবে, অর্থাৎ সে অক্সিলারিস হিসেবে কোনো একটা গভর্নমেন্টে বা অফিসিয়ালি কাজ করবে। এবং সে কতটা সুদক্ষ, সে কতটা সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারে, সেইগুলোকে অবজার্ভ করা হবে। এবং যখন সেই 35 থেকে 50 বছর বয়সে সে ভালোভাবে কাজ করবে, সেই অক্সিলারিসের মধ্যে থেকে কয়েকজনকে বেছে নেওয়া হবে অ্যাজ এ ফিলোসফার কিং, যারা অ্যাকচুয়ালি ফিলোসফার কিং তারপরে হবে। সেটা হচ্ছে কি 50 বছর বয়সের পর, তখন তারা ট্রু ফিলোসফার কিং হিসেবে, একজন রুলার হিসেবে কাজ করতে পারবে, 50 বছর বয়সের আগে নয়। ওকে, অর্থাৎ ফিলোসফার কিং হতে গেলে তাকে কিন্তু আগে অক্সিলারিস হতে হবে। এই অক্সিলারিস আর ফিলোসফার কিং, এই দুজনকে একসঙ্গে বলা হচ্ছে কি দ্য গার্ডিয়ান ক্লাস, অর্থাৎ সমাজের গার্ডিয়ান যারা, যেমন আমাদের বাবা মা থাকে তেমন সমাজের গার্জিয়ান, তারা হচ্ছে কি মানে ওয়াচ ডগের মতো, তারা সব কিছু খেয়াল রাখে,
সমাজের কোথায় কি হচ্ছে, কোনটা ঠিক ভুল ভালো খারাপ ইত্যাদি, যারা সিদ্ধান্ত নেয় সব কিছু। আর যারা প্রডিউসার তারা হচ্ছে অর্ডিনারি কমন পিপল, তারা নর্মাল কাজকর্ম করছে এবং তারা তাদের ডায়ালেকটিক্সের নলেজ নেই, তাদের হয়তো থিওরি অফ ফর্ম সম্পর্কে তারা ভালো করে জানে না, তারা ট্রু নলেজ কি তারা জানে না, তো সেই জন্য তারা হচ্ছে প্রডিউসার্স, তারা নর্মাল অর্ডিনারি লাইফ লিড করছে, তারা গ্রেট ফিলোসফার নয়। ওকে, এইখানে প্লেটো আরও একটা খুব ইম্পর্টেন্ট জিনিসের কথা বলে, যে নলেজ বা 4টে কার্ডিনাল ভার্চুর কথা প্লেটো বলে। ঠিক আছে, যে 4টে ভার্চু মানে যে কোনো একজন সাধারণ মানুষ, এই যে আইডিয়াল সোসাইটির কথা আমরা ভাবছি, সেই সোসাইটির মধ্যে কোনো একজন মানুষ যদি সব থেকে বেস্ট কাইন্ড অফ লাইফ সে পেতে চায়, তাহলে তার মধ্যে 4টে আইডিয়াল ভার্চু বা 4টে বিশেষ যে গুণ, মানুষত্ব গুণ, সেটা থাকতে হবে তার মধ্যে। সেই 4টে ভার্চু বা সেই 4টে গুণ কি? একটা হচ্ছে নলেজ, সেকেন্ড হচ্ছে কি জাস্টিস, থার্ড হচ্ছে কি কারেজ, আর ফোর্থ হচ্ছে কি সেলফ কন্ট্রোল বা ডিসিপ্লিন। এই 4টেকে বলা হয় কি কার্ডিনাল ভার্চু বা 4 পিলার্স অফ ভার্চু প্লেটনিক ফিলোসফিতে। এবার এই 4টের আলাদা আলাদা মানে আছে, অত্যন্ত গভীর মানে আছে, সেগুলো অন্য ভিডিওতে আমি অনেক ডিটেলসে আলোচনা করব, কিন্তু আজকে আমি জাস্ট স্বাভাবিকভাবে বেসিক ধারণাটা আমি দিয়ে দিচ্ছি, যাতে করে পরবর্তী ভিডিওগুলোতে যখন অনেক ডিপে যাব তখন তোমাদের যেন বুঝতে সুবিধা হয়। সবার প্রথমে ফর এক্সাম্পল আমরা নলেজের কথা ভাবি। প্লেটো বলে যে নলেজ হচ্ছে 2 রকমের হয়, একটা হচ্ছে টেকনে আর একটা হচ্ছে উইজডম। টেকনে আর উইজডম, সোজা কথায় বললে টেকনে মানে হচ্ছে স্কিলস আর উইজডম মানে হচ্ছে নলেজ। ফর এক্সাম্পল আগেকার দিনে যারা শিপ বিল্ডিং করতো, যারা জাহাজ তৈরি করতো, বা যারা জুতো সেলাই করে, বা যারা জামা কাপড় তৈরি করে, যারা ফার্নিচার তৈরি করে, এটা হচ্ছে কি টেকনে। এখনকার দিনে কি যারা সফটওয়্যার ডিজাইনার তারা হচ্ছে কি টেকনে, যারা হচ্ছে ফর এক্সাম্পল ছবি আঁকে টেকনে, যারা হচ্ছে একটা ঘড়ি খারাপ হয়ে গেলে সারাই করবে, সেটা হচ্ছে কি স্কিল, একটা টেকনে। ঠিক আছে, মানে টেকনিক যে শব্দটা সেটা হচ্ছে টেকনে থেকে এসছে, আর এই টেকনিক থেকে এসছে আমাদের এখনকার যে শব্দ যেটাকে বলা হয় কি টেকনোলজি। ওকে, তো এই টেকনে মানে হচ্ছে আর কিছুই না, একটা স্কিল, একটা প্র্যাকটিক্যাল নলেজ, একটা প্র্যাকটিক্যাল কাজ। কার ড্রাইভিং, আমি কার ড্রাইভিং কাউকে থিওরিটিক্যালি শেখাতে পারবো না, বা কেউ আমাকে শেখাতে পারবে না, আমাকে অ্যাকচুয়ালি কারটাকে ড্রাইভ করতে হবে, চালিয়ে চালিয়ে শিখতে হবে আমাকে। ওকে, তো সেইগুলো হচ্ছে কি টেকনে, যেটাকে আমাকে প্র্যাকটিক্যালি করে করে শিখতে হয়। ওকে, ইলেকট্রিসিটি কি করে ঠিক করতে হয়, টেকনে। এর পরবর্তীকালে আসছে কি নলেজ। নলেজ মানে কি? নলেজ মানে হচ্ছে মানে ফিলোসফিক্যাল নলেজ, একটা ডিপ, একটা আর্টিস্টিক নলেজ, একটা ট্রুথ কি হয়, কোনটাকে আমরা কেন ট্রুথ বলবো, কোনটা ট্রুথ নয়, রিজনিং কি করে করতে হয়, কল্পনার সাথে বাস্তবের পার্থক্য কি, আমরা ঘুমের মধ্যে যে স্বপ্ন দেখি আর প্রকৃত যে বাস্তব, এই দুটোর মধ্যে পার্থক্য কি, এই যে আন্ডারস্ট্যান্ডিংগুলো, যে ধারণাগুলো, একটা স্পিরিচুয়াল নলেজ, একটা মেটাফিজিক্যাল নলেজ, একটা লজিক, ম্যাথামেটিক্স কি হয়, সায়েন্স কি হয়। ঠিক আছে, যে E=mc², এটার থিওরিটিক্যাল প্রুফ কি, সেটা হচ্ছে কি নলেজ। এইরকম যত আছে সায়েন্টিফিক নলেজ, ফিলোসফিক্যাল নলেজ, সোশ্যাল নলেজ, সেগুলো হচ্ছে নলেজের মধ্যে আসছে। তো প্লেটোর মতে নলেজ 2 রকমের, একটা হচ্ছে টেকনে আর একটা হচ্ছে নলেজ বা উইজডম। এই দুটোর কোনো একটা ছাড়া আমরা একটা ভালো জীবন কখনোই পেতে পারবো না। এই দুটোর কম্বিনেশনেই আমরা ভালো জীবন পেতে পারি। যদি কেউ কেউ আছে তাদের খুব ভালো স্কিলস আছে, অনেক কিছু ভালো প্র্যাকটিক্যালি করতে পারে, কিন্তু তাদের জীবন সম্পর্কে কোনো গভীর উপলব্ধি নেই, কোনো গভীর একটা ধারণা নেই, কোনো একটা ডিপলি জীবনকে কখনো অভিজ্ঞতা করেনি, কারণ তাদের ডিপ আন্ডারস্ট্যান্ডিং নেই লাইফ সম্পর্কে। আবার অনেকের এমন হতে পারে তারা অনেক ফিলোসফিক নলেজ আছে, বা হয়তো অনেক বিভিন্ন ভিডিওস দেখছে, অনেক কিছু করছে, কিন্তু প্র্যাকটিক্যাল কোনো টেকনে বা কোনো একটা স্কিল তারা ডেভেলপ করেনি, তারা শেখেনি, তাদের প্র্যাকটিক্যাল লাইফটা খুব বাজে, কিন্তু তারা অনেক কিছু জানে, অনেক রকমের তাদের মধ্যে নলেজ আছে, তারা ভালো লাইফ লিড করতে পারবে না। দুটোই যখন একসঙ্গে আমরা অ্যাচিভ করব, তখনই আমরা একটা ভালো লাইফ লিড করতে পারবো। এটা হচ্ছে প্লেটোর ধারণা নলেজ সম্পর্কে, যে 4টে কার্ডিনাল ভার্চু, তার মধ্যে নলেজ সম্পর্কে প্লেটো এই জিনিসটা বারবার করে তুলে ধরছে। এবারে এখানে আরও একটা খুব ইম্পর্টেন্ট বা ইন্টারেস্টিং জিনিস আছে, যে জাস্টিস, সেকেন্ড যে কার্ডিনাল ভার্চু আমরা বলতে পারি। তো জাস্টিস মানে কি? নাও প্লেটোর এগেনস্টে, মানে প্লেটো যখন বইতে লিখছে সেখানে সক্রেটিস অ্যাকচুয়ালি কথা বলে। প্লেটোর বইয়ের মধ্যে, প্লেটোর বইটা অ্যাকচুয়ালি ডায়ালগ আকারে লেখা, মানে সক্রেটস অন্য 3-4 জনের সাথে যুক্তি তর্ক দিয়ে কথোপকথন করছে, কনভারসেশন করছে, তারা একটা যুক্তি দিচ্ছে, তারপর সক্রেটস একটা যুক্তি দিচ্ছে, তারপর আর একটা যুক্তি দিচ্ছে, তারপর সক্রেটস একটা যুক্তি দিচ্ছে, এরকমভাবে পুরো বইটা লেখা ডায়ালগ। তো অ্যাকচুয়ালি তার মধ্যে কোন অংশটা যে সক্রেটস বলে গেছে আর কোনটা যে প্লেটো বলছে সেটা আমরা বুঝতে পারি না, তবে আমরা মোটামুটিভাবে এটা বুঝতে পারি যে সক্রেটস যা কিছু বলেছে প্লেটো সেই পথেই হেঁটেছে, জাস্ট সক্রেটিক থিওরিটাকে আর একটু ডেভেলপ করেছে, আর একটু উন্নত করেছে, করে আরও ভালোভাবে সুন্দরভাবে মানুষের কাছে তুলে ধরেছে, এবং কিছু কিছু জিনিস হয়তো প্লেটো নিজে যোগ করেছে, যেমন থিওরি অফ ফর্মস। এটার বেসিক আইডিয়াটা সক্রেটস দিয়েছিল,
বাট প্লেটো সেটাকে ডেভেলপ করে, প্লেটো সেটাকে মানে পুরোপুরি স্থাপন করে একটা থিওরি আকারে। ওকে, তো যদি আমরা জাস্টিসের কথা ভাবি, নাও এরকম একটা যুক্তি দেওয়া হয়, সবাই জাস্টিস মেনে চলে সোসাইটিতে কেন? কারণ সবাই ভয় থেকে মেনে চলে। প্রকৃত অর্থে কেউ জাস্টিস মেনে চলে না। যদি আমি চুরি করি তাহলে আমাকে জেলে যেতে হবে, এই ভয় থেকে আমি চুরি করছি না। প্রকৃত অর্থে আমি যে জাস্টিস মেনে চলছি এমনটা নয়, আমার মধ্যে একটা ভয় আছে, তো সেই ভয়ের জন্য আমি চুরি করছি না, এরকম একটা যুক্তি একজন দেয়। তো জাস্টিস মানে অ্যাকচুয়ালি আর কিছুই নয়, যদি কেউ টেকনিক্যালি চুরি করতে পারে তাহলে তার কাছে সেটাই জাস্টিস, মানে সে ধরা না পড়ে। এরকম বলেন না যে চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা, তো এরকম টাইপের একটা যুক্তি এই বইয়ের মধ্যে দেওয়া হয়েছে। তো তখন সক্রেটস অর্থাৎ প্লেটনিক যে সক্রেটস, সে খুব ভালোভাবে এক্সপ্লেন করছে অ্যাকচুয়াল ট্রু জাস্টিস কি হয়। ওকে, সক্রেটস বলছে ট্রু জাস্টিস এমনটা নয় যখন আমরা কোনো একটা কাজ করি এবং সেই কাজের সুখটাকে ভোগ করি তার কনসিকুয়েন্সটাকে বাদ দিয়ে। ধরা যাক আমি এখন মদ খাচ্ছি, আমার খেতে খুব ভালো লাগছে এবং তার প্রভাবে আমার লিভার খারাপ হবে, সেটা আমি জানি, মানে সেই কনসিকুয়েন্সটা কি হবে সেটা আমি ভাবছি না। ঠিক আছে, আমার এখন ভালো লাগছে, এখন আমার এটা সঠিক মনে হচ্ছে, সেই জন্য আমি এখন এটা করছি, একটা কাজ করছি। ওকে, আমি তার প্রভাবে কী হবে সেটার কথা ভাবছি না, বা আমি এখন ভিডিও গেম খেলছি, বা আমি এখন যে কোনো একটা কাজ করছি, ফর এক্সাম্পল আমি এখন চুরি করছি, আমি ভাবছি না যে চুরির পর কি হবে। ঠিক আছে, কারণ আমি যদি খেতে না পাই এবং আমার কাছে যদি টাকা পয়সা না থাকে তারপর আমি চুরি করছি, তাহলে কি এটা জাস্টিস নয়? কারণ সমাজ আমাকে কোনো কাজ দিচ্ছে না, আমি খেতে পাচ্ছি না, তাহলে আমি যদি চুরি করি তাহলে আমি খারাপটা কী করছি? ঠিক আছে, আমি একজন শিক্ষিত মানুষ, যদি আমি চুরি করি, তো এবার এটার লজিকটা হচ্ছে যে আমি যে কাজটা করছি সেই কাজটা প্রভাব বা তার এফেক্ট কী হবে সেটা না ভেবে আমি সেই শুধুমাত্র কাজটাকে একটা জাস্টিস আকারে ভাবছি, বা তার থেকে একটা সুখ ভোগ করছি বা আনন্দ ভোগ করছি, বা সেই কাজটার মধ্যে ইকুইলিব্রিয়ামে আছি। আরেকটা হতে পারে কি ঠিক তার উল্টোটা, ফর এক্সাম্পল আমি কনসিকুয়েন্সের কথা ভাবছি, যে আমার পড়তে ভালো লাগে না বই পড়তে, কিন্তু আমি পড়াশুনো করছি যাতে আমি ইউপিএসসি এক্সাম ক্র্যাক করতে পারি, জোর করে করে পড়ছি। ঠিক আছে, আমার জাস্টিস মানে মেনে চলতে ভালো লাগে না, চুরি না করে থাকতে ভালো লাগে না, ঠিক আছে, কিন্তু আমি জোর করে, আমার চুরি করার খুব ইচ্ছা হচ্ছে, আমি গায়ের জোরে জাস্ট না করে আছি, কারণ আমি জানি চুরি করলে আমার সাথে খারাপ হবে, পরবর্তীকালে প্রভাবটা কনসিকুয়েন্সটা খারাপ হবে। ঠিক আছে, অর্থাৎ আমি এখন কাজের কথা ভাবছি না, বরঞ্চ পরে কি হবে, তার এফেক্টে কি হবে সেটার কথা ভাবছি, ভেবে আমি কোনো একটা কাজ করছি বা কোনো একটা কাজ করছি না। এই দুটোর কোনোটাই প্রকৃত জাস্টিস নয়। সক্রেটিস বলছে ট্রু জাস্টিস হচ্ছে কি, যেটা তার কজ, তার অ্যাক্ট আর তার এফেক্ট তিনটে জিনিসকে অ্যালাইন করে, তিনটে জিনিসই হচ্ছে একসাথে ঘটে, তখন সেটা হচ্ছে ট্রু জাস্টিস। অর্থাৎ আমি একটা কাজ করছি, সেই কাজটা কেন করছি, সেই কাজের কারণটা কি, সেই কারণটা এবং এই কাজটার ফলে কি হবে, সেই ফলাফলটাও ভালো হবে, এই কাজটার মধ্যে থেকেও আমি আনন্দ পাচ্ছি এবং সেই কারণটাও সঠিক, তখনই সেটা হচ্ছে ট্রু জাস্টিস। অর্থাৎ আমি বই পড়ছি, আমার বই পড়তে এখন ভালো লাগছে, এবং বই পড়ার ফলে যেটা হবে সেটা হচ্ছে ভালো কাজই হবে। এবং আমি কেন বই পড়ছি, কারণ আমার একটা উদ্দেশ্য আছে যে আমি ইউপিএসসি এক্সাম ক্র্যাক করতে চাই, একটা কারণ, একটা মানে কজ আছে, তো সেই কারণটাও ভালো, সেটা একটা সঠিক, একটা ট্রুথ, একটা জাস্টিস, এবং এই কাজটা করছি সেটা আমার করতে ভালো লাগছে, আনন্দ দিচ্ছে, আমার মনে কোনো রকমের গিল্ট অনুভূতি হচ্ছে না, আর তার প্রভাবে যেটা ঘটবে সেটাতে কোনো খারাপ ঘটনা ঘটবে না। তাহলে এই এফেক্ট আর এই অ্যাক্ট আর কজ, এই তিনটেই যখন মানে একই সরল লেখায় থাকে বা তিনটে যখন একই হয়, তখন সেটাই হচ্ছে প্রকৃত জাস্টিস। আমি যদি শুধু এখন বলছি যে এখন একটা ভালো কাজ করছি কিন্তু পরে যাই হয় হবে দেখে নেবো, এখন তো আমার ভালো লাগছে, তাহলে সেটা জাস্টিস নয়। বা আমার পরে ভালো হবে কিন্তু এখন আমি যে কাজটা করছি গায়ের জোরে করছি, প্রেশারি, আমার পড়তে ভালো লাগছে না, আমি জোর করে পড়ছি, তাহলেও সেটা হচ্ছে ট্রু জাস্টিস নয়। ট্রু জাস্টিস হচ্ছে কি, অলওয়েজ আমাদেরকে কমপ্লিটনেস দেয়, একটা ফুলফিলমেন্ট দেয়, একটা হ্যাপিনেস দেয়, আমাদের মনে কখনো সেন্স অফ গিল্ট তৈরি করে না, সেটা হচ্ছে ট্রু জাস্টিস। ওকে, এরপরে হচ্ছে আমরা আসি 3 নম্বর যে কার্ডিনাল ভার্চু সেটা সম্পর্কে, সেটা হচ্ছে কি কারেজ। প্লেটো বলছে কারেজ খুবই ইম্পর্টেন্ট। যদি কারোর কাছে অনেক নলেজ থাকে কিন্তু সাহস না থাকে তাহলে সে কাওয়ার্ড, সে সেই নলেজটাকে লাইফে অ্যাপ্লাই করতে পারবে না, সে নলেজটাকে কোথাও ব্যবহার করতে পারবে না। তো সেই জন্য কারেজ ছাড়া যদি কারোর কাছে নলেজ থাকে তাহলে সেই নলেজটা ব্যবহারযোগ্য নয়। কারেজটা হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে ওই নলেজটাকে একটা চ্যানেলিং করে, সেই নলেজটাকে বাস্তবে নিয়ে আসে, বাস্তবে ব্যবহার করতে সাহায্য করে। তো সেই কারেজ ছাড়া মানে সাহসিকতা ছাড়া নলেজের কোনো মূল্য তেমন নেই। অর্থাৎ কারেজ হচ্ছে একটা ব্রিজের মতো, নোয়িং দ্য গুড অ্যান্ড লিভিং দ্য গুড, অর্থাৎ প্রকৃত ভালো কি সেটা জানা, সেই নলেজ, আর প্রকৃত ভালোটাকে বেঁচে থাকার মধ্যে ব্যবহার করা,
লাইফের প্রত্যেক দিনের হ্যাবিটের মধ্যে, কাজকর্মের মধ্যে, সিদ্ধান্তের মধ্যে ব্যবহার করা, সেটা আর সেটা প্রকৃত অর্থে জানা, এই দুটোর মধ্যে যে ব্রিজটা, সেটা হচ্ছে কারেজ। তো এটা যদি না থাকে তাহলে আমরা নলেজটাকে পেতে পারলেও আমরা সেটাকে ব্যবহার করতে পারবো না, বা যদি আমরা ব্যবহার করি তাহলে সেটা অন্ধবিশ্বাস হয়ে যাবে, কেন সেটা করছি, কী কারণে, সেই নলেজটা আমাদের মধ্যে থাকবে না। তো কারেজ হচ্ছে সেই জন্য থার্ড হচ্ছে কার্ডিনাল ভার্চু, সব থেকে মানে খুবই গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট। আর 4 নম্বর যেটা, সেটা হচ্ছে কি সেলফ কন্ট্রোল বা হচ্ছে ডিসিপ্লিন। এই সেলফ কন্ট্রোল বা ডিসিপ্লিন মানে কি, প্লেটো বলছে যে আমাদের মধ্যে 3টে জিনিস থাকে আমাদের মনের মধ্যে, যেখানে সাইকোলজিক্যাল অ্যাসপেক্টে প্লেটো চলে আসছে। একটা হচ্ছে কি, যেটাকে আমরা বলতে পারি অ্যাপেটাইট বা ক্ষুধা বা তৃষ্ণা, আমাদের খিদে পাচ্ছে, আমাদের যৌন আকাঙ্ক্ষা হচ্ছে, আমাদের ঘুমাতে যেতে হবে, আমরা টায়ার্ড বা আমাদের অলসতা আসছে, অন্যান্য প্রাণীদের যেটা অনুভূতি হয় সেটা, এটা হচ্ছে কি অ্যাপেটাইট বা ডিজায়ার বলতে পারি আমরা যেটাকে। ওকে, তার থেকে একটু উপরে যেটা আছে সেটা হচ্ছে কি অ্যাম্বিশন, আমরা কোনো একটা কিছু করতে চাই জীবনে, কোনো একটা জিনিস আমাদের ইচ্ছা বা চাহিদা, আমরা এই কাজটা অ্যাচিভ করবো জীবনে, ইত্যাদি ইত্যাদি। এবং তার থেকে উপরে যেটা আছে সেটা হচ্ছে কি রিজন। ওকে, তো সেই রিজন সে এবং এই যেটা হচ্ছে আমাদের অ্যাম্বিশন আর হচ্ছে অ্যাপেটাইট। রিজন কি করে, এই অ্যাম্বিশন আর অ্যাপেটাইটকে রেগুলেট করে। যদি আমাদের অ্যাপেটাইট বা ক্ষুধা সেটা যদি রিজনের নিচে না থাকে, মানে যুক্তি যেটা বলবে যে এখন আমি এই ক্ষুধাটাকে মেটাবো না, ক্ষুধা মানে শুধু আমাদের শারীরিক ক্ষুধার কথা বলা হচ্ছে না, তৃষ্ণা, মানসিক তৃষ্ণা, অন্যের সাথে গল্প করা, নেটফ্লিক্সে একটা সিরিজ দেখা, বা অনেক বেশি বার্গার খাওয়া, বা অনেক বেশি বিরিয়ানি খাওয়া, অনেক বেশি সেক্সুয়াল অ্যাক্টিভিটি করতে থাকা, অনেক বেশি ঘুমানো, অনেক বেশি অলসতা করা, কোনটা করবো না, মানে এই যে তৃষ্ণা, মানে শারীরিক মানসিক যে তৃষ্ণা, সবসময় অনবরত যে তৃষ্ণা চলতে থাকে, যেটাকে বৌদ্ধিজমে বলা হয় তানহা বা তৃষ্ণা, যেটা কখনোই মানে অফুরন্ত। তুমি যতই নিজের মনকে স্যাটিসফ্যাকশন দাও না কেন, সে আরও চাইবে। ওকে, তো সেই তৃষ্ণাটা হচ্ছে যুক্তির মানে পথ মেনে চলবে। যুক্তি বা রিজন আমাদের মনে যে যুক্তি দিতে পারে, সে যেমনটা ইনস্ট্রাকশন দেবে, যেমনটা বলবে, সেই হচ্ছে সেই অ্যাপেটাইট ঠিক তেমনটাই করবে, তার থেকে বেশি বা কম সে করবে না। খাবার সময় জাস্ট মানে খাবার দাবার খাওয়া, বেশিও না কমও না। কথা বলার সময় জাস্ট কনভারসেশন করা, বেশিও না কমও না। চলাফেরার সময় জাস্ট করতে থাকা, এই যে সব কিছু অ্যাপেটাইটটাকে কন্ট্রোলে রাখা, তাকে ট্রেনিং দেবে। কে ট্রেনিং দেবে না, আমাদের যে রিজন পার্টটা আছে আমাদের মধ্যে, আর অ্যাম্বিশন আর অ্যাপেটাইটকে সে ট্রেনিং দেবে। তবেই গিয়ে হচ্ছে কি আমরা সেলফ কন্ট্রোল বা হচ্ছে ডিসিপ্লিন জিনিসটা আমরা মেনটেন করতে পারবো। ওকে, তাহলে আমরা 4টে কার্ডিনাল ভার্চু সম্পর্কে জানলাম, নলেজ, জাস্টিস, কারেজ আর হচ্ছে সেলফ কন্ট্রোল বা ডিসিপ্লিন। যখন এই 4টে কার্ডিনাল ভার্চুকে আমরা মেনে চলি, তখন আমাদের জীবনটা সুন্দর হয়, তখন আমরা একটা বেস্ট কাইন্ড অফ লাইফ আমরা লিড করতে পারি। এবং সেই আদর্শ সমাজের গঠনের জন্য আমাদের এই 4টে কার্ডিনাল ভার্চু দরকার। যেটা হচ্ছে নলেজ, এটা আলটিমেট যে থিওরি অফ ফর্মসের মধ্যে যে আমরা আলটিমেট গুড যার কথা বললাম, বা যে আইডিয়াসগুলোর কথা বললাম, যেটা হচ্ছে নলেজ, সে ওটাকে জানে। আর যেটা হচ্ছে কারেজ, সে ওটাকে ডিফেন্ড করে, মানে সে ওই পথ থেকে বিমুখে চলে যায় না, সে ওইটাকে সবসময় মানে রক্ষা করার চেষ্টা করে, ওটাকে ডিফেন্স করতে থাকে লজিক্যালি, যুক্তি দিয়ে সবসময় সে ভালো কথা বলতে থাকে, সে অন্য মানে সেটা ছাড়া অন্য পথে যায় না। সেটা হচ্ছে কি আমাদের কারেজ। আর নলেজটা কি, সে হচ্ছে ওই আলটিমেট রিয়েলিটি বা থিওরি অফ ফর্মস বা যে আলটিমেট গুড সেটাকে জানে। আর 3 নম্বর যেটা হচ্ছে কি আমাদের টেম্পারমেন্ট বা হচ্ছে যেটাকে আমরা বলছি কি সেলফ কন্ট্রোল বা ডিসিপ্লিন, সেটা সে কী করে, সে হচ্ছে আমাদের ডিজায়ার আর আমাদের রিজন, তার মধ্যে হচ্ছে ব্যালেন্স মেনটেন করে। ঠিক আছে, যেন রিজনের আন্ডারে যেন সবসময় ডিজায়ার বা অ্যাপেটাইটটা যেন থাকে, ক্ষুধা বা তৃষ্ণাটা যেন থাকে। আর 4 নম্বর যেটা জাস্টিস, সে কী করে, এই 3টে জিনিসের মধ্যে যেন হারমোনি মেনটেন হয়। এমনটা যেন না হয় যে আমরা কোনো তৃষ্ণায় আমাদের নিবারণ করছি না, বা আমরা ভুল মানে ভাবে 3টের মধ্যে যে ব্যালেন্সটা সেটাকে মেনটেন করে জাস্টিস। আমাদের যে সোসাইটিটাও হবে সেটা হচ্ছে একজন ইন্ডিভিজুয়ালের মতো। সোসাইটির যে মাথা, যে সেটা হচ্ছে কি ওই গার্ডিয়ান ক্লাস, সেটা হচ্ছে কি মানে যারা রুলার, যারা ফিলোসফার কিং, তাদের সমস্ত নলেজটা থাকবে, তারা হচ্ছে নলেজের মতো, উইজডমের মতো। অক্সুলারিসরা হচ্ছে কি, তারা হচ্ছে তোমার কারেজ এবং জাস্টিস, সেগুলো সব মেনটেন, মানে ট্রু ফিলোসফাররা হচ্ছে অ্যাকচুয়ালি নলেজ এবং মানে জাস্টিস হচ্ছে 3টে জিনিসের মেনটেনেন্স। ট্রু ফিলোসফার বা ফিলোসফার কিং, তারা হচ্ছে নলেজটা রাখছে, আলটিমেট গুড, আলটিমেট রিয়েলিটি, সেই অনুযায়ী তারা সিদ্ধান্ত নিচ্ছে। অক্সুলারিসরা কী করছে, কারেজ, তারা হচ্ছে বাইরে থেকে কোনো অ্যাটাক হলে বা মিলিটারিরা যে কাজকর্ম করছে বা অফিসিয়াল গভর্নমেন্টের কাজকর্ম, সেগুলো সঠিক হচ্ছে কিনা, তার মধ্যে কোনো কারাপশন হচ্ছে কিনা, সেইগুলোকে মেনটেন করা কারেজিয়াসলি। আর থার্ড যারা প্রডিউসার, তারা হচ্ছে কি সেলফ কন্ট্রোলের মধ্যে আছে। ঠিক আছে, আর এই 3টে জিনিসের মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে জাস্টিস। তো একজন ইন্ডিভিজুয়াল যে বডি, একজন মানুষের মানে
সে সঠিক পথে বেঁচে থাকতে গেলে তাকে যে কাজগুলো করতে হবে, পুরো সোসাইটিটাকে সে একজন মানুষের মতো করে সে মানে প্লেটো একজন মানুষের মতো করে স্ট্রাকচার দিচ্ছে, গঠন দিচ্ছে, এবং তাদের মধ্যে একটা প্যারালাল প্লেটো দেখানোর চেষ্টা করছে। এবং যেভাবে প্লেটো একটা আইডিয়াল সমাজের কথা এবং একটা বেস্ট কাইন্ড অফ সোসাইটি, একটা বেস্ট কাইন্ড অফ লাইফ কীভাবে আমরা বেঁচে থাকতে পারি তার কথা প্লেটো এখানে আলোচনা করেছে। ওকে, তো এই ছিল হচ্ছে আমাদের প্লেটোর আদর্শ সমাজের যে ফিলোসফি, সেই সম্পর্কে আমরা আলোচনা করলাম, যেটা হচ্ছে দ্য রিপাবলিক বইয়ের বেসিক কতগুলো আইডিয়া বা কনসেপ্ট। এই বইটার মধ্যে আরও অনেক জিনিস আছে, অনেক কিছু আমি বলিনি, অনেক ডিপ আর কনসেপ্ট আছে, ঠিক আছে। এবং এই বইয়ের 3টে প্রধান যে মেন কনসেপ্ট সেটা আমি এখনও আলোচনাই করিনি। সেটাকে বলা হয় কি দ্য 3 সি মাইলস বা 3টে রূপক। একটা হচ্ছে কি অ্যালিগরি অফ দ্য কেভ, যেটা তোমরা অনেকেই জানো এবং ইউটিউবে সার্চ করলে তোমরা অসংখ্য ভিডিওসও পেয়ে যাবে, বাংলাতেও অনেকে ভিডিওস আছে অ্যালিগরি অফ দ্য কেভের উপরে। সেকেন্ড হচ্ছে কি দ্য লাইন, আর থার্ড হচ্ছে কি দ্য সিমাইল অফ দ্য সান। একটা হচ্ছে সিমাইল অফ দ্য কেভ, সিমাইল অফ দ্য লাইন আর সিমাইল অফ দ্য সান। সিমাইল মানে হচ্ছে অ্যালিগরি বা রূপক। ওকে, মানে একটা কেভের অ্যালিগরি, একটা লাইনের অ্যালিগরি আছে, একটা হচ্ছে সান বা লোগোস, ঠিক আছে, যেটা সূর্য, যেটা হচ্ছে আলটিমেট গুড বা আলটিমেট রিয়েলিটির কথা বলে যেটা। তো সেই 3টে রূপক কি সেটা পরবর্তীকালে একটা ভিডিওতে আমি আলোচনা করব। ওকে, এবং তারপরে আরেকটা ভিডিও বার করব, যেগুলো বাদ পড়ে যাবে এই বইতে আলোচনা করার বিষয়বস্তু, সেগুলো আরেকটা ভিডিওতে আলোচনা করব। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। তো তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও কতটা ভালো লেগেছে বা তোমরা কতটা ইন্টারেস্টিং মনে হলো ভিডিওটা। এবং তোমরা কি বিশ্বাস করো সত্যি একটা আইডিয়াল সোসাইটি, একটা আদর্শ সমাজ তৈরি করা সম্ভব? বা অন্ততপক্ষে এমন একটা সমাজ যে সমাজে ক্রাইম থাকবে না, খুন, মার্ডার, রেপ এরকম হবে না, এটা কি সম্ভব? অলরেডি কিন্তু পৃথিবীতে এরকম দেশ আছে, ডেনমার্ক, ফিনল্যান্ড, ওদের ওখানে জেলখানাগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে কারণ ওখানে ক্রাইম হয় না। এরকম কান্ট্রি কিন্তু পৃথিবীতে আছে। আমরা এমন একটা সমাজে বসবাস করি যেখানে দাঁড়িয়ে আমরা কল্পনা করতে পারি না বা ভাবতে পারি না যে এরকম জিনিস সম্ভব। কিন্তু প্লেটো আজ থেকে 2000 বছর আগে ভেবে গেছে এবং তার একটা স্ট্রাকচার দিয়ে গেছে এবং তার সম্পর্কে অনেক কিছু বলে গেছে, যেটা আমরা পরে আরও অনেকবার আলোচনা করব। প্লেটোর অন্যান্য বইগুলো সম্পর্কে আলোচনা হবে, দ্য লস বলে প্লেটোর লেখা একটা বই আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো তখন ধীরে ধীরে আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়াল পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, হিস্ট্রি সেগুলো কি হয়। ওকে, তো আজকের জন্য এতটুকুই। এবং তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট এবং লাইক করে সেটা আমাকে জানাবে, এবং হাইপ বাটনটা অবশ্যই ক্লিক করে যাতে অন্যদের কাছে আমাদের ভিডিওটা পৌঁছায়। আমাদেরকে তাড়াতাড়ি 50,000 বা 1 লাখ সাবস্ক্রাইবারে পৌঁছাতে হবে। এত ভালো ভালো, এত ডিপার ফিলোসফি ভিডিও বানাচ্ছি, তোমরা হাইপ বাটনে ক্লিক করে যদি সেটা অন্যদের কাছে পৌঁছে না দাও বা ভিডিওটা যদি শেয়ার না করো ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, তাহলে কি করে যাবে? ইউটিউব তো এরকম থিওরিটিক্যাল ভিডিও এডিটিং ছাড়া আধ ঘন্টা ধরে একজন মানুষ বকে যাচ্ছে, তার ভিডিও তো প্রমোট করবে না। তোমরা নিজেরা যদি প্রমোট না করো তাহলে আর কি প্রমোট করবে? ঠিক আছে, তোমরা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছো মানে তোমরা বোঝো এই জিনিসটার ভ্যালু কি, কম হলেও তোমরা অ্যাটলিস্ট কিছু বোঝো। তো যারা বোঝে তারা তো অবশ্যই যেন শেয়ার করো ভিডিওগুলো, 10টা 15টা, মানে যখন যে ভিডিওটা আসছে তোমাদের যেটা ভালো লাগছে, যেটা দেখছো, সেটা অবশ্যই হোয়াটসঅ্যাপে, ফেসবুকে শেয়ার করো, অন্যদের কাছে পৌঁছে দাও। হাইপ বাটনে ক্লিক করো যাতে করে ইউটিউবের অ্যালগোরিদমে যেন অন্যদের কাছে পৌঁছে যায়, কারণ তাড়াতাড়ি আমাদেরকে 100K সাবস্ক্রাইবারে পৌঁছাতে হবে। এত ডিপ ভিডিওস বানাচ্ছি এবং এত রেগুলারলি ভিডিওস বানাচ্ছি, তাও কত আস্তে আস্তে আমাদের চ্যানেলটা গ্রো করছে। যদিও আমাদের অডিয়েন্স যারা আছে তারা মানে খুবই এঙ্গেজড অডিয়েন্স আমাদের, মানে কি বলবো, সবাই মানে আমাদের খুব ভালো অডিয়েন্স আছে। অন্য চ্যানেলের অডিয়েন্সটা এত ভালো হয় না, তারা অনেক ভিডিও দেখে না বা অনেক ভিডিওতে ভালো কমেন্টস করে না, বা যারা দেখে আমাদের ভিডিও তাদের কমেন্টস পড়ে আমি বুঝতে পারি যে তারা অ্যাকচুয়ালি জিনিসগুলো বুঝছে, তাদের মনের মধ্যে একটা রেভেলেশন হচ্ছে, তাদের মধ্যে একটা ট্রান্সফরমেশন আসছে, সেটা আমি বুঝতে পারি, যেটা আমার খুব ভালো লাগে। তো সেটা আরও বেশি মানুষের কাছে যেন পৌঁছে যায়। ওকে, তো এই ছিল আজকের ভিডিও, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। চলো, থ্যাংক ইউ সো মাচ, টাটা।